শুভ দুপুর, শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন চ্যানেল আইয়ের পর্দা, তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমরা উই লুকিং ফরওয়ার্ড টু ওয়ান্ডারফুল হ্যাং আউট উইথ টু ভেরি প্রমিনেন্ট অ্যান্ড ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টরস, মিউজিশিয়ানস ফ্রম দ্য ফ্রেটার্নিটি যদি বলি একদমই ভুল হবে না, এবং দে আর ভেরি ট্যালেন্টেড। এবং এটা রিসেন্টলি তারা আরেকবার প্রুফ করেছেন। আমাদের এখন টক অফ দ্য টাউন যেটি আমাদের যে সিনেমার যে ভালো আবহাওয়া বলি, তার আসলে সাম এক্সটেন্ট আরও বেশি অনেক কিছু হচ্ছে এখন। আমরা তুফান নিয়ে কথা বলছি সবাই, এবং তুফানের মধ্যে তুফানি ব্যাপার ঘটে যাচ্ছে কিন্তু, এবং সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে জড়িয়েছেন তারা দুজন আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় সঙ্গীতের মানুষ, আসলে সঙ্গীত প্রাণ। রবিউল ইসলাম জীবন একজন খুবই প্রমিনেন্ট গীতিকার আমাদের দেশের, এবং সেই সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন, ভেরি ট্যালেন্টেড ওয়ান। ওয়েলকাম, স্বাগত আপনাদের দুজনকে। থ্যাংক ইউ। কেমন আছেন? অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আড্ডা তো আগে থেকে শুরু হয়ে গেছে, আমরা একটু মাঝখান থেকে আর কি আবার লিড করছি। মুসলিম ভাই, কেমন মনের অবস্থা কি? আসলে তুফান তো অনেক বেশি সাকসেসফুল থ্রু দ্য মিউজিক অলসো। হ্যাঁ, মানে মনের অবস্থা আসলে ভালো, কারণ একটা ভালো কাজের সাথে থাকতে পারাটাও এক ধরনের একটা ভালো লাগা, এবং সেই কাজটা যখন দর্শক এক ধরনের অনুপ্রাণিত করে, যখন আসলে দর্শকের অ্যাকসেপ্টেন্সটাও পাওয়া যায়, তো কাজের থেকে তখন ভালো লাগাটা আরো বেড়ে যায়। আপনার তো অনেক ভিভিড একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, আমি যদি ভুল না করে থাকি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুফানের মিউজিক হয়তো স্ক্রিপ্ট পাওয়ার পর আপনি শুরু করেছেন কাজ। মানে আমার সাথে তুফানের আমাদের প্ল্যান হলো গিয়ে তুফানের ব্যাকগ্রাউন্ড স্কোর করা নিয়ে আমার প্রথম ঢোকা হয় মুভিতে। আমার গানের তখনও আলাপ ছিল না। আচ্ছা। এরপর রাফির সাথে যেটা হয় যে রাফির সাথে কাজ করার শুরুতে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে তারপর একটা গান করতে হয়, আরেকটা গান ভালো লাগে, মানে এটা টিম ওয়ার্কের মতো। আচ্ছা। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সময় আমার যেটা হয় যে এবারই ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার লাইফে স্ক্রিপ্ট পাই আগে, তারপর আমার কিছু থিম বানাতে হয়, এবং একটা মিউজিকের পুরো আবহ ক্রিয়েট করে দিতে হয় যাতে তারা শুটিং করতে পারে ওরকম করে। এবং মেগাস্টার নাকি শুনে শুনে শুটিং করেছে। হ্যাঁ, মানে উনি শুনেছেন, উনি মানে মুডে আসার জন্য আমার মিউজিক শুনেছেন আমাদের টিমের থেকে, এটা আমার কাছে আসছে খবর যে উনি এত ভালো লাগছে মিউজিক যে উনি মিউজিক শুনে শুনেই শট দিয়েছেন কিছু অ্যাকশন সিনগুলোয়। এবং গানের ব্যাপারে একটু আসি, জীবন ভাই আপনার কাছে আসার আগে আপনি দুজন একটা গানে কাজ করেছেন এই সিনেমার জন্য, সেই গানটি নিয়ে যদি বলেন একটু আমাদেরকে। গানটি নিয়ে যদি বলি, গানটির নাম হলো কি আসবে দিন। এই গানটি এখনো অফিসিয়ালি মিউজিক ভিডিও রিলিজ হয়নি, বাট ছবিতে যারা হলে গিয়েছেন তারা দেখেছেন, এবং এই গানটা নিয়েও আমরা সাড়া পাচ্ছি সব জায়গা থেকে। এই গানটা নিয়ে যদি বলি, এই গানটা আসলে আমার এই সিনেমাতে প্রথম গান, এবং জীবন ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় 12 বছর। কিন্তু আমাদের কখনো গান করা হয়নি, আমরা সবসময় ট্রাই করেছি গান করার জন্য, এবং আমি খুব লাকি যে আমি ওনাকে যখন আমার দরকার হয় ভাইকে আমি পাই সব সময়। এবং সেখান থেকে আমাদের একটা ব্রিফ দেওয়া হয় যে, আমাকে বলা হয় যে আমরা একটা গান করতে চাই, ওই গানটা আসলে সিনেমার একদম শুরুতে, এবং এটা আসলে একটা গল্প বলবে, একটা ক্যারেক্টারাইজেশনের গল্প বলবে, এবং টাইটেলের সাথে এটা গানটা থাকবে। তো তারপর আমি জীবন ভাইকে বলি যে ভাই চলেন, আমরা অনেকদিন তো আমরা দুজনকে পরস্পরকে চিনি, সো ওয়াই নট আমরা একসাথে কাজ করি। তো এরপরে আমরা একটা লিরিক লিখে ভাইকে ব্রিফ করি, আমরা দুজন মিলে শেয়ার করি। আমি তখন আমার একটা কাজের কারণে আমি নেপাল ছিলাম, ওই সময় আমরা ওভার দ্য ফোনে কমিউনিকেট করি, রাফির থেকেও আমি ব্রিফটা নেই, কিন্তু ওই গানটা আসলে প্রথমে আমরা আসলে যে একটা গান, এই গল্প শোনার পরে প্রথমে একটা গান করেছিলাম। আর প্রথম যেটা হয় যে আমি তখন বাইরে যাচ্ছিলাম, আচ্ছা, গ্রামে যাচ্ছিলাম ঠিক রোজার আগে। তো রাফি ভাই আমাকে ফোন দিয়েছিল এবং বলেছিল ভাই আপনার সাথে সিরিয়াস আলাপ আছে, আপনি ফ্রি হলে আমাকে ফোন দেন বা কথা বলেন। পরে যখন কথা হয় উনি বলে যে আপনাকে এই সিনেমার সবচেয়ে চ্যালেঞ্জটা আপনাকে নিতে হবে, এবং সবচেয়ে চ্যালেঞ্জিং গানটা, আমার প্রথম কথা ছিল এটা যে সবচেয়ে চ্যালেঞ্জিং গানটা আপনাকে করতে হবে। তো চ্যালেঞ্জিং কোন অর্থে যে সিনেমাটা আসলে তো নর্মালি কি হয়, একটা প্রেমের গান থাকে, টাইটেল গান থাকে, আইটেম গান থাকে, কিন্তু এইটা একটা আলাদা মানে হচ্ছে যে সিনেমার গল্প অনুসারে যে নায়ক যখন শহরে আসে তার একটা স্বপ্ন, সে নায়ক হবে। তার হচ্ছে যে তখনকার হয় কি, আমাদের যখন যে কোনো কিছু শুরুতে যে আমাদের স্ট্রাগল থাকে, স্বপ্ন থাকে, সংগ্রাম থাকে, যে ব্যাপারগুলো যে উনি নানানভাবে নানান জায়গায় সুযোগ চাচ্ছে কিন্তু সুযোগ পাচ্ছে না, কোথাও তাকে কথা দেওয়া হচ্ছে কিন্তু সেই কথাগুলো রাখা হচ্ছে না, এই যে তার ভিতরে একটা কষ্ট, আবার একই সাথে স্বপ্ন আছে যে হ্যাঁ একদিন তার দিন আসবে। তো ওই জায়গা থেকে আমরা গানটা করা, জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। তো আসলে গানটা আমরা দুজন তো করেছি, আমার লেখা, উনি আরাফাত মহসিন সুসঙ্গীত করেছেন, গেয়েছেন হচ্ছে রেহান রসুল। তো রেহান রসুলও অনেক বড় একটা পার্ট রোল প্লে করেছেন, কারণ গানটা সিনেমাতে দুইটা ভার্সন আছে। শুরুতে থাকে একদম অরিজিনাল যে ভার্সনটা, এরপর আবার বিভিন্ন মোমেন্টে হচ্ছে স্যাড ভার্সনটা বাজে, এবং স্যাড ভার্সনটা যারা সিনেমাটা হলে গিয়ে দেখেছেন এবং
অনেকের কাছ থেকে আমরা এই গানটার জন্য অনেক ভালোবাসা পেয়েছি, রেসপন্স পেয়েছি। অ্যান্ড দেন হচ্ছে বিভিন্ন সাকিবের বিভিন্ন গ্রুপে, বিভিন্ন চলচ্চিত্রের গ্রুপে অসংখ্য সবখানে মানে টিম মানে মেসেজ অসংখ্য জায়গা থেকে আসছে। মেসেজ আসছে। হ্যাঁ, মানে শুধু গানটা রিলিজ করার জন্য মানে এখনো বলছে যে কেন ছাড়ছে না, হ্যাঁ, এই কেন তো গানটা ধরেন আমি ছাড়ছে এখানে না। বসে বসে মানে একটা মিউজিক ভিডিও হলে হ্যাঁ। একটু পরিপূর্ণতা পায়। হ্যাঁ, কারণ হচ্ছে হলে দেখেছে তো কিছু মানুষ যারা সিনেমা দেখেছে, Right. কিন্তু মানে গানটা সম্পর্কে জানে এর থেকে আরো অনেক বেশি মানুষ। তা আর এটাই বলতে চাইছিলাম হ্যাঁ, আসলে। আরটা হচ্ছে হয়তো আমরা গান একটা 5 মিনিট আগে যখন ইউটিউবে থাকে বা 3 মিনিটের একটা গান আমরা চাইলে অসংখ্যবার শুনতে পারি, যদি গানটার প্রতি ভালো লাগা তৈরি হয় আরো বেশি শুনতে পারি। Right. তো ওই জায়গা থেকে কিন্তু হলে তো একবার, তো হয়তো যে সিনেমাটা হলে দেখে এসেছে সে হয়তো গানটা আবার শুনতে চায়। তবে ইউটিউবে আছে কিন্তু মানে না, ইউটিউবে এটা নাই। এটা নেই, মানে আরেকটা গান আছে সেটাই বলছি। হ্যাঁ। হ্যাঁ জি প্লিজ। আরেকটা গান যেটা সেটা হচ্ছে আপনি যেটা সেটা বলছেন হলো কি আমাদের এটা কিন্তু আমি একটু বলিনি, সেটা হচ্ছে যে এটা শুনলে ফার্স্টে মনে হবে হাবিব ভাই নিজে শুরু করেছেন, হ্যাঁ। মানে এরকম লাগতে পারে কারো কারো, কিন্তু এটা কিন্তু করেছেন আমাদের আরাফাত মহসিন। হ্যাঁ, হাবিব ভাইয়ের সাথে আমার এটা প্রথম কাজ। আচ্ছা। এবং আমাকে সেকেন্ড বার যখন বলা হয় যে ভাই একটা রোমান্টিক গান লাগবে সিনেমার জন্য, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে করতে পারি, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, আমি চাই যে হাবিব ভাইয়ের সাথে একটা কাজ করতে। ওকে। আমি জানি না আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটা আমি রাফিকে বলছিলাম, বাট আমি চাই যে আমি একটা গান বানাবো যেটা আসলে হাবিব ভাইকে চিন্তা করে আমি বানাইতে চাই। কারণ আমি দীর্ঘদিন কাজ করছি, আমি অর্ণব ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, তাহসান ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, যাদেরকে আসলে যাদের গান শুনে আসলে মিউজিক করতে আসা, তাদের সাথে একটু কাজ করতে পারলে এক ধরনের একটা মনে হয় যাচ্ছে অ্যাচিভমেন্ট কিছু একটা হলো। সো ওইখান থেকে তারপর আমার একটা বন্ধু আছে, আমার অনেক আগে একটা গান ছিল শতদানার প্রজাপতি, ওইটা লিখেছিলেন তন্ময় পারভেজ। সো ওকে আবার আমি বলি যে চলো আমরা একটা প্রেমের গান বানাই, একটা রোমান্টিক গান করি। এরপরে ওটা সুর করা হয়, সুর করে রাফির খুব ভালো লাগে জিনিসটা। রাফির সাথে একটা জিনিস আমার খুব ভালো, যে যেটা ভালো লাগে ও ভালো বলে, যেটা খারাপ লাগে ওটা খারাপ বলে, মাঝামাঝি কোনো জিনিস নাই যে ওটা নিয়ে, যেটা আমাদের হয়েছে। আমরা প্রথম যে গানটা আসবে দিন যেটা হলো প্রথমে ওটা আমি লিখেছিলাম খুব সুন্দর একটা শব্দ দিয়ে। আমরা দুজন তো গানটা করে প্রথম যেটা লেখার পর আমরা দুজনে খুব উত্তেজিত, এত সুন্দর একটা গান হয়ে গেছে এসে। পরে ওরা শোনার পর যেটা বললো যে দেখার পরে যে সিনেমার গল্পে ওনারা যেটা চাচ্ছেন, গল্পের সাথে থেকে আর একটু আলাদা কিছু ওনারা চাচ্ছেন, মানে কানেকশনটা আরো গভীর আর অন্যরকম আর কি, এবং একটা যে স্বপ্নর গল্প যাতে বলে, মানুষের যাতে হোপের গল্প থাকে। সিনেমা তো আসলে গল্প গানটাকে নিয়ে যায়, তো গল্প যেটা চাচ্ছে সেটা গল্পের সাথে আরো মোর কানেক্টেড যেটা দরকার ছিল সেটা আমরা। সো ওই জায়গা থেকেই হলো কি পরে এই গানে হাবিব ভাইও আসে, হাবিব ভাই গানটা শুনে বলে যে খুবই সুন্দর, এবং হাবিব ভাইও এই গানের পিছনে আমরা প্রায় 1.5 মাসের মতন সময় নিই, এবং উনি ওনার স্টুডিও থেকে যখন ওনার ফিল হয় উনি আমাকে রেকর্ড করে পাঠায়। আমি আমাকে বলে যে তুমি আমাকে বলো, ফিডব্যাক দাও। আমি আপনাকে কি ফিডব্যাক দেব, আমি তো আগেই আপনার ভয়েস শুনে আমি আগেই ফ্যান বয়, যে আপনি যাই গাচ্ছেন এটাই আমার জন্য অনেক। তো তারপরেও সেই জায়গা থেকে হাবিব ভাই অনেক সাপোর্ট দেয়, এবং সে তার আইডিয়াও আমার সাথে শেয়ার করে, এবং সেখান থেকে ওই গানটা রিলিজ হয়। এখনো রিলিজ হয়নি, বাট সিনেমাতে রিলিজ। গানটার নাম আমি ফেসে যাই। এবং আমি দর্শক হিসেবে মানে শ্রোতা হিসেবে বলি যে আমি আরাফাত ভাইয়ের স্টুডিওতে গানটা শুনেছি, হাবিবের গানটা, নিজের গানটা বেশি আসলে বলা যায় না, মানে খুবই সুন্দর একটা গান করেছেন, বিশেষ করে হামিং যে পার্টটা হাবিব ভাই যেভাবে গাচ্ছেন, আমার মনে হয় গানটা রিলিজের পর যারা হাবিবের ফ্যান আছেন তারা মানে খুব চরমভাবে গানটা পছন্দ করবেন। আর আমি আরাফাত মহসিনকে একটা অভিনন্দন জানাতে চাই, কারণ হচ্ছে তুফান হচ্ছে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে বলা যায় যে সবচেয়ে বড় চলচ্চিত্র, সেটা হচ্ছে এক বাজেট বলি বা হচ্ছে কাস্টিং যারা অভিনয় করেছেন, এবং হচ্ছে এটা যদি প্রভাব বলি, বাংলাদেশের দুটো বড় শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান, সাথে SBF, অ্যান্ড হচ্ছে যারা বড় বড় তারকা যারা অভিনয় করেছেন, ইন্টারন্যাশনালি যেভাবে রিলিজ হয়েছে, তো এরকম একটা মুভিতে উনি আবহসঙ্গীত করেছেন এবং 2টা গান করেছেন, এটা আমার মনে হয় অনেক বড় একটা প্রাপ্তি ওনার জন্য। আমি অবশ্যই তার পেছনের গল্পটাও দেখতে হবে, রেট্রোস্পেক্টিভ। 14 বছর তিনি জিঙ্গেল করছেন, এখন মানে জিঙ্গেল করছেন না, মানে আমি এখন খুবই কম জিঙ্গেল করি, এবং আরো আমার জিঙ্গেল করা শুরু হলো 2010 থেকে। রাইট। সো দামালেও আপনি কাজ করেছেন? হ্যাঁ, দামালে কাজ করেছি। আমার লাস্ট মুভি সুরঙ্গতে আমি কাজ করেছি, সুরঙ্গের আবহাওয়া সঙ্গীত, মানে যেগুলো মুভি ভালো হয়, ফাটাফাটি হয় এবং 3 বর্ণের নাম হয়, এগুলোতে ভালো ভালো কাজ। এক্স্যাক্টলি, আমরা যে 3 জন আছি এরকম 3টা বর্ণ একসাথে হলে ওই ছবির মিউজিক এই জন্য বললাম যে মোস্ট ভেরি ট্যালেন্টেড আপনি নিজে হয়তো জানেন না, আমি উপভোগ করি আপনার কাজ। না জানা ভালো। ওকে, সেরকম আমি যেটা জানতে চাচ্ছি যে এই তো কাজ তো হয়ে গেল, এখন তো আউটপুট দেখছেন, মানুষ ভালোবাসছে গানটা, এখন কেমন লাগছে? তো বড় ক্যানভাসে কাজ করলেন। অবশ্যই ভালো লাগে, কারণ ধরেন যে আমি তো যখন নিজের গান বা নিজের মিউজিকগুলো সিনেমা হলে শুনি, ওটা একটা অন্য ধরনের ফিলিং দেয়, কারণ আমি স্টুডিওতে বসে কাজ করি আর সেখানে আসলে 18টা স্পিকার থাকে, সো ওইটার এক ধরনের ফিলিং। এবং কিছু জিনিস থাকে, যেমন ধরেন আমি আর রাফি মিলে প্ল্যান করেছি যে আমরা এখানে মিউজিক দিব না, এটা অডিয়েন্সের রিয়াকশনটা আমরা চাই,
সো ওগুলো যখন হলে গিয়ে দেখি যে আসলে এখানে অডিয়েন্স রিয়াকশন দিচ্ছে একদম তখন তৎক্ষণাৎই জিনিসটা দিচ্ছে মনে হয় আসলে, যাচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এটা ওটা হয়েছে যে সার্থক ওই জায়গাতে। আর রুবেল ভাই, আমি যেটা বলতে চাই মানে জীবন ভাই হচ্ছে এখনকার খুবই চমৎকার একজন গীতিকার। অবশ্যই। উনি না থাকলে যে কি হতো আমি জানি না আসলে, আমার কাছে মনে হয় উনি না। না থাকলে আমি জানি এত কি সুন্দর হতো। করে লিখে আসলে মানে ওনার যে লেখার Honestly। ধরন এবং উনি যে এত সুন্দরভাবে, এটা ওনার সামনে বলা উচিত না, না, এটা বলেছি আমি, তারপরে আবারও কিন্তু বলছি। মানে ভাইয়ের সাথে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগা যে ওনার ভিতরে ওই চেষ্টাটা থাকে, মানে আমার ভিতরেও যে জিনিসটা আমি ফিল করছি ওনার ভিতরে আমি সেই জিনিসটা পাইছি। আমরা আসলে আমাদের যে গানটা নিয়ে আমরা অনেক আলাপ করেছি, অনেক কথা বলেছি, এবং আমি খুবই অনার্ড যে আমরা মহসিন যেভাবে কাজের যে প্রসেসটা আমাদের ছিল, এটা আমি অনেকের সাথে অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু হয় কি যে অনেকে বিরক্ত হয় বা বারবার আমি যখন আমরা সেরা কাজটা করার জন্য দেখেছি একটা শব্দ হয়ে গেছে, ভাই একটু এটা চেঞ্জ করে একটা ডেমোটা আবার দেন না, বা এই শব্দটাকে স্ক্যানিংটা একটু এরকম করা যায় কিনা, বা এটা করা যায় কিনা, বা টাইমিংটা, মানে প্রত্যেকটা জিনিস শেয়ারিংটা উনি যেভাবে রিসিভ করেছেন। ক্রিয়েটিভ প্রসেসটা সম্পর্কে শুনবো আমরা, এটা একটু চমৎকার অনুরোধ ছিল। রাখতে চাই খালি গলায় যদি গানটা একটু শোনানো যেত আর কি। অবশ্যই, এবং যারা অনুষ্ঠানটা দেখছেন পর্দায় তাদের পক্ষ থেকে আমি আবার অনুরোধ করছি। আমরা দুজনই না, এটা ধরেন যে আমি তো সুর করার সময় আমার একটা জি। সুর ছিল এবং রেহান ভাইও সুন্দর গাইছেন, এবং রেহান ভাইয়ের মতন আমি আসলে গেতে পারবো না। উনি এই গানের জন্য পারফেক্টলি উনি যে জায়গাগুলো ইম্প্রোভাইজ করছেন সেগুলো এটা ওনারই গান, উনি ওনারই গান আছে। তো আমি যদি বলি আমি অল্প একটু শোনাইতে পারি। প্লিজ। ধরেন আজকে আমার পকেট ফাঁকা, কালকে হবে অনেক টাকা, জীবন চলবে ঝাঁকা নাকা, আর ঘুরে যাবে ভাগ্য চাকা, পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে, সাহেবেরা করবে সালাম রাখবে নজরে, থাকবে না আর দুঃখ যারা, মুক্ত স্বাধীন সারা বেলা, বুক পকেটে নিয়ে ঘুরি স্বপ্ন সীমাহীন, জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন, ও জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন, আসবে দিন। এই ধরনের একটা hope অপটিমিজম create পুরো করে। একদম চমৎকার। মানে শহরের যেটা আমরা বলছিলাম যে হয়তো টাকা নাই, কিন্তু সে স্বপ্ন দেখছে একদিন তারও দিন আসবে, কালকে তার অনেক টাকা হবে, সে অনেক বড় মানুষ হবে, বড় কিছু হবে, তার যে দিন আসবে সেই দিনটাকে আমরা আসবে দিন আমরা হতে বলি না, একদিন আমারও দিন জীবন ভাই আসবে। যে এই তিনটা লাইন যে লিখছেন উনি, মানে এটা একদমই ধরেন যে একটা মানুষের গল্প আসলে। একদম প্রত্যেকটা যে জানি আসবে আমার দিন, হবে সবকিছু হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। এটা আমি এবং সকল মানুষরা আমরা যারা রিলেট করবে। মানে রিলেট করবে, এবং এটা একদম সাধারণ মানুষের গল্প। যে আমি নিজেও সকালে উঠে চিন্তা করি যে আমার একদিন একটা আমি দিন কিন্তু আসবে। বললাম আমরা প্রত্যেক মানুষ তো হোপে থাকি, একদম। আরো বেটার লাইফ চিন্তা করি যেখানেই থাকি না কেন। আর আমাদের কিন্তু একটা কথাও আছে যে একদিন আমারও দিন আসবে। আমরা যখন কোনো একটা ব্যথা পাই, আঘাত পাই বা পড়ে যাই, তখন আমরা কিন্তু সেই স্বপ্নটা নিয়েই বাঁচি। সেই স্বপ্নটাকে আসলে আমরা গানে তুলে ধরার চেষ্টা করি। এবং যে ক্রিয়েটিভ প্রসেসটার কথা বলছিলাম, যে এই যে ঝগড়া লাগে অনেকের সাথে লেগে যায় বা মতের অমিল হতে পারে, কিন্তু এখানে এক্সাইটমেন্টটা বেশি ছিল বলছিলেন। আমাদের এখানে যেটা ছিল, ধরেন আমরা খুবই খুশি যে আমরা একটা গান বানাইছি, রাইট, তারপর গানটাও আমরা- খুশির। হ্যাঁ, 12 গানটাও বছর খুশি। কাজটা কেন হয়নি জীবন ভাই, যদি জিজ্ঞেস করি 12 বছর কেন কাজ করেননি? না না, এখানে ওই একটা ভুল মনে নাই হয়তো বা, সেটা হচ্ছে আমাদের একটা গান হয়েছিল, সেটাও সিনেমায়, সেটা হচ্ছে আইসক্রিম। এটা আমার একটা ভুল হয়ে গেছে, আইসক্রিম সিনেমাতে একটা গান ছিল তাহসান ভাই গেছে, 2015 আমরা তাহসান ভাই রেজন রনি ভাইয়ের, এটা আমাদের সেকেন্ড কাজ, এবং এটাও সিনেমা আর কি। তো আমাদের আসলে খুব সবসময় আসলে সব সময় যে একজন কাজের সম্পর্ক ভালো থাকে তাও না, কাজ ছাড়াও সম্পর্ক হতে পারে, আর কাজ নানান কারণে আর আমাদের কিন্তু সবসময় যোগাযোগ আছে। আসলে উনার একটা সার্কেল বা উনি ওনার মতো এক ধরনের কাজ করে, বাট হয়তো আমাদের জন্য যে কাজটা আমরা করি নাই অপেক্ষায় ছিল, এবং সেটা এখন হলো। এবং আমরা আশা করি যে সামনে আমাদের এখন যে আমাদের গানের যে সম্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকে আরো অনেক গান ইনশাল্লাহ সামনে আসছে। এবং আমরা খুবই ধরেন মানে আমাদের কাছে মনে হয় যে আমরা খুবই লাকি যে আমরা এইটা দিয়ে আসলে আমাদের আবার শুরুটা হলো। কাজ হলো। স্টার্ট হইলো আর কি। কারণ আমরা এটা যদি ক্রিয়েটিভ প্রসেস বলেন, ধরেন আমরা একটা গান নিয়ে খুশি ছিলাম, ওই গানটা গল্পের সাথে কিছু জায়গায় ঢুকতে পারিনি, এরপরে এমন হয় না যে আমি ভাইকে বলছি ভাই চলেন আমরা ট্রাই করি আরেকবার। সবাই তো করছে, যারা শুটিং করছে তারাও পরিশ্রম দিচ্ছে, তো আমরা কেন আমরা যেটা আছে সেটাকে একটু ডান দিকে রাখি, প্রজেক্টের ডানে রেখে
আমরা আরেকটা জিনিস ভাবি। আচ্ছা, আমরা আপনার অনেক কথা তো শুনতেছি আরাফাত ভাইয়ের, আমরা শুরুর কিছু কথা শুনতে চাই, একদম স্টার্ট কিভাবে। আমি এমনিও জিজ্ঞেস করতাম আসলে 14 বছরের কথা তো বললাম, তার আগে তো গল্প আছে নিশ্চয়ই। আরাফাত মোহসিনের শুরুটা কিভাবে হয়েছিল আসলে সঙ্গীত? আমার শুরু হয়েছিল 2010-এ। আমি প্রথম আমার একটা মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের জিঙ্গেল দিয়ে আমার শুরু। ওকে। সামির আহমেদের প্রোডাকশন ছিল সেটা। আর আমাকে ইন্ডাস্ট্রিতে আসলে আমাকে আনার পিছনে একটা মানুষ সবসময় থাকবে, সেটা হলো রাজীব আশরাফ। সে আমাদের মাঝে নেই এখন, গত বছর সে ইন্তেকাল করেন। আমার খুবই কাছের মামা বলতে পারেন, আবার বন্ধুও বলতে পারেন, কিন্তু আমি ওকে কখনো মামা বলি নাই, অলওয়েজ রাজীবই বলতাম। আচ্ছা। এরপরে আমার শুরু হয়, আমি জিঙ্গেল করতে থাকি, জিঙ্গেল করি, এরপরে আমি অ্যালবাম করি, ফিচার অ্যালবাম করি। 2015-তে আমার প্রথম সিনেমা করা হয়, যেখানে ভাইয়ের সাথে আমার একটা গান করা হয়, ওটা রেদন রনি পরিচালিত আইসক্রিম মুভি ছিল। এরপরে রাফির সাথে আমার পরিচয় হয় হলো গিয়ে 2020-এ আপনার দামালের কাজ নিয়ে। দামাল কিন্তু চ্যানেল আইয়ের ইমপ্রেসিভ সিনেমা ছিল, আমার মনে আছে দামালের সঙ্গে আপনার। দামালে আমার আবহাওয়া সঙ্গীত করা হয়, 5টা গান করা হয়। এরপরে ওডিটি করা হয়, তারপর সুরঙ্গ করা হয়, তারপর আমার সুরঙ্গ, হ্যাঁ, তারপর আমার হলো গিয়ে এই তুফান। আর ভিতরে ভিতরে আমার ধরেন জিঙ্গেলের কাজ করা হয়, অ্যালবামের কাজ করা হয়, নিজের গান রিলিজ করা হয়, বিভিন্ন নাটকের গান বানানো হয়। সো এইভাবেই আসলে পথ চলা। এবং 2024 তো এই তুফান মানে রিলিজ হওয়ার পরে কি মানে ভিশন চেঞ্জ হয়েছে নাকি একটু, কি মনে হয়? ভিশন আমার আগের থেকে মানে ভিশন চেঞ্জ হয়নি, মানে জিনিসটা যদি ধরেন, আমি তো আসলে ফিল্ম মেকিং এর পিছনেও আমার একটা ইচ্ছা আছে ছিল। জি। আমার রিসেন্টলি একটা শর্ট ফিল্মও বিভিন্ন দেশে এটা অফিসিয়াল সিলেকশন হয়েছে। যে নেপালে যে গেলেন, নেপাল, আমি যখন নেপালে ছিলাম তখন আমার ওটা অফিসিয়াল সিলেকশন ছিল ওই সময়। আচ্ছা। সো নেপালে সিলেকশন হয়েছে, এটা গোয়াতে পুরস্কৃত অনেক দেশে গিয়েছে। হ্যাঁ, অনেক দেশে অফিসিয়াল সিলেকশন হয়েছে, প্রায় 7টা দেশে। সো ফিল্ম মেকিং এর দিকেও একটা ঝোঁক আছে, দেখি কি হয়। কারণ মিউজিক করতে গেলে তো আসলে কিছু ভেবে করতে হয়। আমি তো এক ধরনের ভিজুয়াল দেখি। ফিল্ম মেকিং করলে তো আপনার কিছু সুবিধা, আপনার গান নিজের মিউজিক নিজে করবেন, কোনো পয়সা খরচ হবে না। ভাই তো আছে অ্যাডভান্স আছে। ওইটাও না, আমি চাই যে আমি বিভিন্ন মিউজিশিয়ানদের সাথেও কাজ করতে চাই। আপনি একটা কথা বলেছিলেন যে আমি ছোটদেরকে তৈরি করতে চাই, আমি শুধু নিজে থাকতে চাই না। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। আমার কাছে মনে হয় যে আমার যে জ্ঞান, এটা আমি যদি বিস্তার না করি তাহলে আমি নতুন জ্ঞান পাবো না। আর বিস্তার করাটা উচিত আসলে, তাহলে আরেকজন ক্রিয়েট হবে। অবশ্যই। সো উইজডমফুল, থ্যাংক ইউ। আর যেটা বলছিলাম যে এই ভিজুয়ালের কাজে যেহেতু যাচ্ছেন, মানে কোনো কাজ মানে এই মুহূর্তে আছে কিনা যেটা আমি লাস্ট 3 বছর ধরে আমি বিজ্ঞাপন বানাচ্ছি। আচ্ছা, পুরোটাই ওকে, ডিরেকশন দিচ্ছি। আমার প্রোডাকশন হাউসের নাম সিনকাট পিকচার্স, যেখানে আমি বিজ্ঞাপন বলেন, ওটিটি বলেন, এগুলো করার বিজ্ঞাপন করে যাচ্ছি। ওটিটি হয়তো সামনে আসবে। আচ্ছা। আর যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে তাহলে আমি হয়তো আপনাদেরকে কিছু উপহারও দিতে পারবো, মিউজিক ভিডিও বা। নিশ্চয়ই, খুব ভালো। অবশ্যই আমরা সেটা চাই। একজন সঙ্গীত পরিচালক তো আসলে পুরোদস্ত সৃজনশীল আসলে। আপনি যে কোনো জায়গায় কাজ করলেই আই থিঙ্ক উনি আসলে এভাবে কাজ করতে যে উনি যে সঙ্গীত পরিচালক, সঙ্গীতটা ব্র্যাকেটে থাকবে। পরিচালক মানে অনেক কিছুর পরিচালকটা বাইরে নিয়ে যাবে। আমার মানে আমি পড়াশোনা করি হলো গিয়ে ফটোগ্রাফি নিয়ে। ওকে। আমি হইতে চেয়েছিলাম অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি হয়ে গেছি মিউজিক। এখন ওই ফটোগ্রাফি নিয়ে যেহেতু পড়াশোনা, তো ওই জিনিসটাও তো আমার কাজে লাগবে। আমি ছবিও আঁকি। আমার বিকজ আমার নানা ছিলেন হলো গিয়ে এফডিসির চিফ আর্ট ডিরেক্টর আব্দুল সবুর। উনি জয়নুল আবেদিনের ফার্স্ট ক্লাস ফার্স্ট ব্যাচ ছিলেন। আপনি আমার অফিসে গেলে দেখবেন যে ওনার সব ন্যাশনাল অ্যাওয়ার্ড ওখানে রাখা। ওকে। সো ওই জায়গা থেকে ইন্সপিরেশন তো থাকবে। ওনার ফুটপ্রিন্টটাই ফলো করেছেন তাহলে? হ্যাঁ, কারণ আমার জন্ম আসলে একটা সাংস্কৃতিক ফ্যামিলির ভিতরে। আচ্ছা। আমার মামারা গান গেতেন, তাদের ব্যান্ডের নাম ছিল নোভা। তারপর আমার মা গান গেত, আমার খালা এনলিস্টেড শিল্পী ছিলেন বাংলাদেশ টেলিভিশনের। তারপর আমার বাবা গান গেতেন, খেলাঘরের সাথে সমৃদ্ধ ছিলেন তারা। সো আমি যখন থেকে জন্ম হয় তখন থেকে আসলে আমি গানের ভিতরেই ছিলাম। সঙ্গীতটা কোনোভাবে মিস করা মানে আমি চাইলেও আমি যদি বলি যে আজকে থেকে আমি গান গাবো না, ওটা হবে না। কাজ তো লিবারেলিজম দিয়ে করেছেন নিশ্চয়ই, নিজের মতো করে এখনো করছেন। এবং আমার কাজ শুরু অনেক খুবই আর্লি, ধরেন 17 বছর বয়সে কাজ শুরু করা। তাহলে একটা জানতে চাওয়া থেকে যায় আসলে, এই যে বাবা মা যখন দেখছেন যে আপনি তৈরি করছেন এরকম তুফানের মতো কাজ যদি বলি, লেটেস্ট, এবং সামনে আরো কাজ করবেন ভিজুয়ালে, তাদের রিঅ্যাকশনটা কি হয়? জানতে চেয়েছেন কিনা বা বলেছে কিনা? আমার মা সবকিছু, আমার বাবা মারা যায় 2006-এ। আমরা 2 ভাই মিলে কাজ করি। আমার ভাইয়ের নাম আরাফাত কীর্তি আর আমি আরাফাত মোহসিন। ও হলো গিয়ে টেকনিক্যাল সাইডটা দেখে, আমি ক্রিয়েটিভ সাইডটা দেখি। আর আমার বোন থাকেন দুবাইয়ে। আমার মার আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় আর কি, কারণ মানে আমি তো বাবাকে খুব কম টাইম পাই। সো আমার মাকে আমি বাবা হিসেবে দেখি, আবার মাকেও মা হিসেবেই দেখি।
সো মা অবশ্যই প্রাউড ফিল করে, এবং মা প্রাউড ফিল করে কারণ সে যেই জায়গাটা দেখেছে যে আচ্ছা ও এটাতে ভালো করছে, ওটাই করুক। সো ওই সাপোর্টটা মা না দিলে আসলে এখানে বসে হয়তো আমি ইন্টারভিউ দিতে পারতাম না। সেটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ আমার কাছে। এবং আরও একটি মানে কানেক্টিং মেমোরি মনে পড়ে গেল যে রবিউল ইসলাম জীবন যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তখন তার পাশে তার মা ছিলেন, অবশ্যই হ্যাঁ, ছলছল করছিলেন। আসলে আমরা যারা কাজ করি বা আমরা যদি বড় হইতে চাই বা ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই, আমাদের প্রত্যেকের আমার মনে হয় জীবনে বাবা মায়ের ভূমিকা, পরিবারটা সর্বপ্রথম, এটা একটা প্রথম। কারণ হচ্ছে আপনি যতই সাফল্য পান, যতই বড় হন, কিন্তু আপনার যদি পরিবারের সাথে আপনার সেই কানেকশন না থাকে, ওটা রিফ্লেক্ট করে, হ্যাঁ, আপনার যদি মায়ের ভালোবাসাটা আপনার সাথে যদি না থাকে, তো এটা সেখানে আপনার একটা অপূর্ণতা আমি মনে করি থেকেই যায়। আর মা থেকে তো বড় শক্তি কোনো কিছু নেই। কারণ আমি ধরেন একটা জিনিস যেটা দেখি যে মানে এটা আমার জীবন থেকে শেখা, যে আপনার বাসায় যেভাবে আপনি ম্যানেজ করবেন, বাসার থেকে যা শিখবেন আপনি সেটাই অফিসে ইউজ করবেন, সেটাই আপনি খেলতে গেলে ইউজ করবেন, একটা টিমকে ম্যানেজ করলে শিখবেন। সো পরিবারটা আসলে সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয়, যে যত সময় পরিবারের সাথে থাকা যায় তত অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যাবে। রাইট। মা কি কখনো ইন্সপায়ার করে গানের ক্ষেত্রে? মানে অবশ্যই করে। আমার প্রথম সবচেয়ে বড় ক্রিটিক হলো আমার মা। আমার মাকে আমার প্রথম গান শোনাইতে হয়। আচ্ছা আচ্ছা। এবং সে বলে যে তোমার উচ্চারণটা এখানে ঠিক হয় না, এটা ঠিক করো, বা হলো গিয়ে এই সুরটা এরকম কেন করছো, ওটা তো ওর মতন একটু মনে হয়। তো আমাদের মানে আমাদের 3 ভাই বোনের সবচেয়ে বড় ক্রিটিক হলো আমাদের মা। ওকে। এবং ওটা তার সাথে বাহাজও হয় কাজ নিয়ে, আবার সে তার পয়েন্টও আমরা ই করি। এবং আমার যে প্রথম শর্ট ফিল্মটা যেটা আমি বলছিলাম, সেটা কিন্তু অ্যাক্টিং করে আমার মাই। ওহো, মানে আমার মা এমনিতে আচ্ছা আচ্ছা, এটা জানা কিন্তু সে হলো গিয়ে এমনিতে ফিকশনে অ্যাক্টিং করেন, এবং সে এমনিতে কবি, কারণ তার কবিতার বইও আছে। সো তার নামটা যদি একটু মাহমুদা বলেন। আপন। জি। সো আম্মুকে নিয়েই কিন্তু আমার প্রথম শর্ট ফিল্মও করে। এবার আমি মোটামুটি একটা পিকচার পাচ্ছি। আমি কিন্তু আন্টির বিষয়টা জানতাম না, ওনারটা জানি, সে একটা অলরাউন্ডার। পুরো পরিবারটাই যে অলরাউন্ডার সেটা আসলে ওনার আসলে মানে উদার বলবো আমি, মানে এই ক্ষেত্রে আর কি, মানে ক্রিয়েটিভ আর্টসের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ আমার মা তার বাবাকে দেখেছেন কাজ করাতে, তার ভাইদেরকে দেখেছেন। তো তার কাছে মানে তার ছেলে যে রাত্রে দেরি করে আসতেছে অফিস থেকে কাজ শেষ করে, এটা খুবই নরমাল, সিম্পল একটা বিষয়। মানে সে বড়ই হয়েছেন তার বাবাকে দেখে, যে সে একজন ক্রিয়েটিভ মানুষ, সে ছবি আঁকছেন, তারপর তার মুড সুইংও হয়। সো তার ভাইদেরকে দেখেছেন ব্যান্ড করতে, মিউজিক করতে। সো সে নিজেও খেলাঘরের সাথে ছিলেন। সো ক্রিয়েটিভ জায়গার ভিতরেই আসলে আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ যে আমাকে এই পরিবারে আসলে জন্ম দেওয়া হয়েছে। ভেরি ফরচুনেট, কারণ সবার পরিবার থেকে সাপোর্টটা থাকে। একদমই। এই জন্য আসলে একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে জীবন ভাই বাড়ি থেকে আমি শিওর আন্টির কাছ থেকে সাপোর্টটা পেয়েছেন, আপনি তো পেয়েছেন বললেনই। তো মানে এটা কি কোনোভাবে ভীষণ রকমের হেল্প করে টু বি আ পারসন লাইক স্টুডেন্ট, এই ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে যে এটা এই ক্যারিয়ার? এটা তো অবশ্যই, কারণ হচ্ছে ধরেন আপনি একটা কাজ এটা করতে চাচ্ছেন, আপনার পরিবার চাচ্ছে না, তাহলে কি হবে? আপনার সাথে কিন্তু প্রতিদিন পরিবারের সাথে কথা কাটাকাটি, এক ধরনের আপনাকে যুদ্ধের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনি কাজটা ফোকাস করবেন, নাকি আপনার পরিবারকে খুশি রাখার জন্য আপনি ওই সাইড নিয়ে আপনি ভাববেন, তাহলে আপনার জন্য কঠিন হয়ে গেল। কিন্তু একই সাথে যদি আপনার পরিবার থেকে যদি সাপোর্টটা পান, তাহলে কি হলো? আপনার কিন্তু আর টেনশন করা লাগবে না। এবং আপনি যদি আপনি যে কাজটা করছেন ওখানে যদি আপনার কখনো স্ট্রাগল থাকে, আপনার কোনো একটা সিঁড়িতে পার হতে আপনার কষ্ট হয়, তাহলে কিন্তু আপনার পরিবার থেকে যখন সাপোর্টটা পাবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি নেক্সট আবার আর একটু এনার্জি নিয়ে আপনি কিন্তু পরের ধাপে আগাইতে পারবেন। কিন্তু যখন আপনার দুই দিকে, আপনি এখানেও যদি স্ট্রাগল করতে হয়, ওখানেও স্ট্রাগল করতে হয়, তাহলে কিন্তু এটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আপনার দুই সাইড থেকে স্ট্রাগল করে আসলে আগানোটা অনেক কঠিন। তো সেজন্য সব সাইডে, আপনি যদি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সংস্কৃতি কর্মী হন, সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে পরিবারের সাপোর্ট যদি থাকে, সেই কাজটা, একজন আপনি ক্রিকেটার হন, যেটাই হন, পরিবারের সাপোর্ট থাকা মানে আপনি অনেক ধাপ এগিয়ে গেলেন। রাইট। এক ধরনের কনফিডেন্স পারবে, এক ধরনের কনফিডেন্স পাওয়া যায়। আপনাদের জন্য দুটো বই উপহার রয়েছে, শেষ প্রান্তে চলে এসেছে। আড্ডা শেষ করতে ইচ্ছা করছে না, যদিও অনেক কথা মনে এখন বলার ছিল আসলে। আরিফিন হোসেন, আপনাকে ধন্যবাদ। সামনে আরো কাজ পাচ্ছি, এরকম একটা দোয়া করবেন, বার্তা তো দিলেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। ধন্যবাদ। আরাফাত মোহসেনের সাথে প্রথম আমরা এরকম কোনো প্রোগ্রামে আসলাম। আর যারা এতক্ষণ দেখেছেন, বিশেষ করে চ্যানেল আইয়ের দর্শক, আমার চ্যানেল আই, আমাদের সবার চ্যানেল আই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ, এবং সবাই আসলে সিনেমাটা দেখতে যান হলে। রুমা আপাকে ধন্যবাদ, এবং রুমা আপাকে ধন্যবাদ, অনেকগুলো ধন্যবাদ আপনাকে, এবং সোহেল ভাইকেও ধন্যবাদ। আর আমি যেটা বলতে চাই, সিনেমাটা দেখেন,
সিনেমার ভিতরে দুইটা গান আছে, সত্যি দেখা উচিত। ওই গানগুলা হলে এক্সপিরিয়েন্স করাটা একটা অন্যরকম জিনিস। সিনেমার ভিতরে 2টা গান আরফাত মোহসিনের আছে, মোট 5টা গান আছে, সবগুলা গান 5টা গান, হ্যাঁ। শুনেন, দেখেন, সিনেমাটা এনজয় যেখানে ভিডিও আসছে চিন্তা করার কোনো কারণ নেই, সামনে অবশ্যই আসবে। শীঘ্রই আসবে সেটা। সামনে আরো কাজ নিশ্চয়ই আমরা পাচ্ছি। প্রিয় দর্শক, আজকের আয়োজন শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।